জানালার মোলায়েম পর্দার ফাঁক দিয়ে এক মুঠো রোদ এসে পড়ল নিবিড়ের স্নিগ্ধ মুখে। নিবিড় কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে বাহাত দিয়ে চোখটা ঢাকল। খানিকক্ষণ সেভাবে শুয়ে থেকেই আড়মোড়া ভেঙে উঠে বসল। ঘরটা আজ অন্যান্য দিনের তুলনায় বেশি পরিপাটি লাগছে। নিবিড় ঝাপসা চোখে এবার পাশ ফিরে তাকাল। কোলবালিশের জায়গায় থাকলেও ওপারের মানুষটি নেই। নিবিড় বার কয়েক চোখ পিটপিট করে ঘোলাটে ভাবটা দূর করল, সেই সাথে ঘুম ঘুম ভাবটাকেও ঠেলে দিল বহুদূর। ব্যাপার কি? আজ মেয়ে এত সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে যে? নিবিড় বেড টেবিলে থাকা ঘড়িটায় সময় দেখল। বর্তমানে 7:13 ঘরে রয়েছে ঘড়ির কাঁটা। না, তারও তো ঘুম থেকে উঠতে দেরি হয়নি। তার মানে অনন্যা নিজ থেকেই সকাল সকাল উঠে গেছে। নিবিড় কিছুক্ষণ থম মেরে বসে থেকে কল্পনায় কালকের ঘটনাটায় চোখ বুলাল। মেয়েটার ওপর চেঁচামেচি করাই আবার তাকে খারাপ ভাবেনি তো? নিবিড় নিজের অধিকার জোর করে খাটাতে চাইছে? নিবিড় কপালে হাত রেখে আনমনেই বলে চলল, এই মেয়েটাও যে কবে বড় হবে। থাক, বড় হতে হবে না, শুধু একটু বুঝতে শিখুক। আমি জানি সে মুখে না বললেও আমার প্রতি ফুরবল, আমি যদি ভুল না হই তবে সেও আমায় ভালোবেসে ফেলেছে। কিন্তু বিপত্তি একটাই, সে অবুঝ। তার মনের অনুভূতিগুলো যে ভালোবাসা ঘটিত তা বুঝতেই মেয়ের হাড়ভাঙা অবস্থা। নিবিড় কথাগুলোর বলার এক পর্যায়ে অনুভব করল তার ঠিক সামনে বেশ গরম ভাবের সৃষ্টি হয়েছে। সে চট করে চোখ খুলল গরম ভাবটা কিসের তা জানার জন্য। গরম ভাবের উৎসটা আবিষ্কার করে আপনাপনিই চোয়াল হালকা করে ঝুলে পড়ল তার। সকাল সকাল উঠেই নিবিড় হয়ে পড়ল হতবাক। অনন্যা হাতে চায়ের কাপ নিয়ে দাঁড়িয়ে, গায়ে লাল কালোর মিশ্রণে শাড়ি, খোলা চুলগুলো ভেজা, টপ টপ করে পানি পড়ছে তাদের কারো কারো থেকে। নিবিড় কি বলবে বুঝে উঠতে পারল না। মুগ্ধ চোখেই চেয়ে রইল বেশ কিছুক্ষণ। অনন্যা যখন ভ্রু নাচিয়ে চায়ের কাপটা ধরতে বলল তখন গিয়ে ভ্রমও কাটল তার। বাকরুদ্ধ ভাবটা কাটিয়ে ঠোঁট নাড়িয়ে জিজ্ঞেস করল, তুমি এত সকালে? এভাবে, তাও আবার চায়ের কাপ নিয়ে? অনন্যা মুচকি হেসে জবাব দিল, বারে, নিজের হাজবেন্ডকে চা করে খাওয়াবে তো খুব সাধারণ ব্যাপার। আপনি এত অবাক হচ্ছেন কেন? নিন, চায়ের কাপটা ধরুন। নিবিড় বোকার মতো চায়ের কাপটা হাতে নিল। তারপর আবারও ফ্যালফ্যাল করে তাকালো অনন্যার পানে। নিবিড় আবিষ্কার করল ভুলভালভাবে শাড়ি পরার পরও মেয়েটাকে অসম্ভব রকমের রূপবতী লাগছে, একদম নতুন বউয়ের মতো। চায়ের কাপ ধরার পরও অনন্যা যখন দেখল নিবিড় চায়ের কাপে চুমুক না দিয়ে তার দিকেই চেয়ে আছে তখন ভ্রু কুঁচকে বলল, কি হলো, চাটা খাচ্ছেন না কেন? খান, আমি সবার জন্যই চা বানিয়েছি, কিন্তু চাইছিলাম আপনি সবার পূর্বে টেস্ট করুন। নিবিড় বোকা বোকা মুখভঙ্গি করে মাথাটা নোয়াল। আর চোখে আরেক পলক অনন্যাকে দেখে নিয়ে চুমুক বসালো কাপের একটি নির্দিষ্ট জায়গায়। তবে আবারও বাঁধল বিপত্তি। কিছুটা চা মুখে পুড়ে নিলেও পেটে চালান করা দুষ্কর করে পড়ল। সর্বনাশ! অনন্যা চিনির বদলে লবণ মিশিয়ে চা বানিয়েছে। এই চা বড়রা খেলে নির্ঘাত কেলেঙ্কারি বেঁধে যাবে। বাবা যদিও কিছু বলবেন না, কিন্তু দাদিমা, উনি তো চুন থেকে পান খসলেই বাড়ি মাথায় তুলে নেবেন। নিবিড় অনন্যার কৌতূহল মাখা মুখটায় প্রতীক্ষার ছায়া দেখে বহু কষ্টে মুখে ধরে রাখা চাটুকু গিলে নিল। এই অতিরিক্ত লবণ যেন জিহ্ব, গলা, পেট সব জায়গায় বিশ্রী এক ভাবের সৃষ্টি করছে। নিবিড় নিজের সবটা দিয়ে চেষ্টা করল লবণাক্ত মুখেও মিষ্টি করে হাসার। তা দেখে অনন্যার মুখেও কিঞ্চিত আশার আলো ফুটে উঠল। সেই হাসির রেখা আরও প্রসারিত করতে বলল নিবিড়, বাহ, চমৎকার, অনেক ভালো হয়েছে চাটা। কিন্তু তুমি হঠাৎ কিচেনে যেতে গেলে কেন? চা বানানোর লোক তো আছে। অনন্যা ভারী অভিমানী গলায় বলল, উনার চা বানানো আর আমার চা বানানো কি এক হলো?
হাজার হোক আমি এ বাড়ির বউ, আপনার স্ত্রী। টুকটাক রান্না শেখা আমার দায়িত্বের মধ্যে পড়ে। নিবিড় বোকার মতো মুখ করে অনন্যার ভারী ভারী বাক্যগুলো হজম করার চেষ্টা চালাল। তারপর প্রশ্নমাখা কণ্ঠে জিজ্ঞেস করল, মামনি বলেছিল তুমি চাটাও ঠিকমতো বানাতে পারো না, শুধুমাত্র এক ডিম ভাজা ছাড়া। তবে আজ বানালে কি করে? অনন্যা দুষ্টু হেসে ফোনটা দেখিয়ে বলল, ইউটিউব মামা আছে না? আপাতত এত প্রশ্ন না করে ফটাফট চা শেষ করুন তো। নিবিড় আবারও জোরপূর্বক হাসল। বুঝল পুরো চায়ের কাপ খালি না করা পর্যন্ত সামনে থেকে সরবে না অনন্যা। এই লবণাক্ত চা পুরোটা শেষ করেই তবে উঠতে হবে তাকে। নিবিড় লম্বা একটা শ্বাস টেনে কয়েক চুমুকে চাটা শেষ করল। চোখমুখ আপনা আপনিই যেন কুঁচকে আসছিল তার। অনন্যাকে সেই কুচকানো ভাবখানা দেখানো যাবে না বিধায় মুখটা অন্যদিকে সরিয়ে রেখেছিল। চায়ের কাপ শেষ করা হয়ে এলে অনন্যার দিকে মুখ ফিরিয়ে বলল, এই নাও, পুরোটা খেয়ে নিলাম। খুব ভালো হয়েছে, চাটা দারুণ ছিল। অনন্যা চোখমুখ উজ্জ্বল করে চায়ের কাপটা হাতে নিল। প্রফুল্লিত গলায় বলল, তাই যদি হয় তবে আমি এক্ষুনি বাকিদেরও চাটা দিয়ে আসছি। আর আপনার শার্ট প্যান্টস বের করে রেখেছি, ওইখানটায় শাওয়ার নিয়ে পরে নেবেন। ঠিক আছে। কথাটা বলেই এক প্রকার দৌড়ে ঘর থেকে বের হতে নিয়েছিল অনন্যা। তবে তাকে আটকাবার জন্য ঝড়ের বেগে তার সামনে গিয়ে দাঁড়াল নিবিড়। অনন্যা অবাক হল। ভ্রু কুঁচকে জিজ্ঞেস করল, আবার কি হল? আমার পথ আটকালেন কেন আপনি? নিবিড় কি বলবে ভেবে না পেয়ে আমতা আমতা করে বলল, আমি ওই শার্টটা পরব না তো। তাহলে কোনটা পরবেন বলুন, আমি বের করে দিচ্ছি। নিবিড় অনন্যাকে কনফিউজড করার জন্য শার্টের এমন একটা বিবরণ মনে মনে তৈরি করে নিল যা খুঁজলে তো পাবেই না, শুধু সময়টা নষ্ট হবে আর এই ফাঁকেই নিজের কাজটা সেরে নেবে সে। শার্টটা চেইক পার্পেল আর ব্ল্যাকের কম্বিনেশনের। আমি কাল থেকে খুঁজছি কিন্তু খুঁজে পাচ্ছি না। তুমি একটু খুঁজে দেবে? অনন্যা কপালে ভাঁজ ফেলে খুব করে শার্টটার রূপ নিজের মস্তিষ্কে ধারণ করার চেষ্টা চালাল। এমন কোনো শার্ট দেখে বলে মনে হচ্ছে না। যার দরুন ভাবার ভান করে বলল, কিন্তু আমি তো এমন কোনো শার্ট দেখেছি বলে মনে হচ্ছে না। নিবিড় এবার ব্যস্ত গলায় কোনোরকমে বলল, তোমার হয়তো মনে পড়ছে না। একটু খুঁজে দেখো, পেয়ে যাবে নিশ্চয়। অনন্যা ঠোঁট উল্টে আচ্ছা, ঠিক আছে বলেই ফের ঘরে ঢুকল কাঙ্ক্ষিত শার্টটা খুঁজে বের করার জন্য। নিবিড় মুহূর্তেই অনন্যাকে ঘরে আটকে দিয়ে ছুট লাগাল কিচেনের উদ্দেশ্য। গ্যাস ওভেনে এখনো চা চড়ানো আছে, তবে তাপ দেওয়া নেই। যত দ্রুত সম্ভব চা বানাতে হবে। নিবিড় চায় না অনন্যা মন খারাপ করুক কিংবা এই লবণাক্ত চা খেয়ে দাদিমা প্রথমেই অনন্যাকে অপছন্দ করে বসুক। তাই দ্রুত বানিয়ে রাখা সবটা চা ঢেলে ফেলল কিচেন সিনে। আশেপাশে সতর্ক চোখে তাকাতে তাকাতেই চা বানিয়ে ফেলল কয়েক মিনিটের মধ্যে। অনন্যা ঠিক যেভাবে চা বানিয়ে রেখে গিয়েছিল ঠিক সেভাবেই রেখে খুবই সাবধানে কিচেন থেকে বের হতে ধরতেই থমকাতে হল নিবিড়কে। নিত্য দুহাত ভাঁজ করে সন্দেহী চোখে তারই দিকে তাকিয়ে। নিবিড় বোনকে এভাবে গোয়েন্দা গোয়েন্দা ভাব নিয়ে তাকাতে দেখে আমতা আমতা করে জিজ্ঞেস করল, আবো তুই এখানে কি করছিস? আগে বল তুই এখানে কি করছিস? আর তুই যে কিনা ডিবেটে চ্যাম্পিয়ন হয়ে আসছিস কিনা আমতা আমতা করে কথা বলছিস। ব্যাপার কি? নিবিড় খানিকটা ঘাবড়ে গেল। তারপর আর চোখে আশেপাশে সন্ধান চালিয়ে বলল, অনন্যা আরেকটু হলে সর্বনাশ করতে যাচ্ছিল। চায় চিনির বদলে লবণ মিশিয়ে দিয়েছিল। ভাগ্যিস আমায় সবার আগে চা খাইয়েছে, নয়তো এতক্ষণে কেলেঙ্কারি বেঁধে যেত দাদিমার চিৎকারে। নিত্য অসম্ভব রকমের অবাক হওয়ার ভান করে বলল, বলিস কি? চায় লবণ? তুই কি তবে নতুন করে চা বানালি? হ্যাঁ,
আর শুন, তোকে একটা কাজ করতে হবে। আমি অনন্যাকে শার্ট খোঁজার বাহানায় আটকে রেখে এসেছি। ও ভুলভালভাবে পেঁচিয়ে শাড়ি পরেছে, ঠিক করে শাড়ি পরিয়ে দিয়ে আয় জলদি। নিত্য তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে দৌড় মারার জন্য পা বাড়াল, কিন্তু আবারও কি মনে করে যেন থমকাল। উল্টো দিকে ফিরে ভাইয়ের পানে মলিন চোখে তাকাল, নরম গলায় জিজ্ঞেস করল, অনন্যাকে খুব ভালোবাসিস তাই না রে ভাইয়া? নিবিড় এলোমেলো দৃষ্টিতে তাকাল। বোনের সামনে এভাবে নিজের ভালোবাসার কথা বলা নিবিড়ের মতো ভাইয়েদের পক্ষে একটু অস্বস্তিরই বটে। নিবিড় স্রেফ ফুস করে শ্বাস ফেলার পাশাপাশি লম্বা করে হাসল। সেটুকুই যথেষ্ট ছিল নিত্যর প্রশ্নের উত্তর স্বরূপ। ভাইয়ের হাসির বিপরীতে নিত্যও হাসল, ছুট লাগাল অনন্যার কাছে যাওয়ার জন্য। মেয়েটার মাথায় কি ভূত চড়েছে নাকি? হঠাৎ কিচেনে আসতে শুরু করেছে, তারপর আবার একা একা শাড়িও পরছে। আচ্ছা, তবে কি সে তার এই সংসারটাকে ভালোবাসতে শুরু করেছে? বুঝতে শুরু করেছে ভাইটাকে? কি জানি, মেয়েটা বড্ড অবুঝ। বয়স 19 হলে কি হবে? তার মানসিক বয়স এখনো সেই 10-এর ঘরেই পড়ে আছে। চঞ্চল, বেখেয়ালি এবং বড্ড আদুরে একটা মেয়ে। তবে নিত্যর কাছে অনন্যাকে এভাবেই মানায়, এই স্বভাবটা বজায় রেখেই একটু ভালোবাসুক না নিবিড়কে। এইটুকুই তো চাওয়া। নিবিড়ের শার্ট আমি আধ ঘন্টার মতো সময় ধরেও খুঁজে পাইনি। মস্তিষ্ক বলে এমন শার্ট দেখিও নি কখনো। তবে কি নিবিড় বিবরণ ভুল দিলেন? হ্যাঁ, তাই হবে। না হলে ঘর থেকে একটা শার্ট নিশ্চয় হাওয়া হয়ে যেতে পারে। আর ওদিকে আমার চাও তো জুড়িয়ে শরবত হয়ে গেছে এতক্ষণে। ঈষস কি যে করি। আমি বিড়বিড় করার মুহূর্তেই দরজা ঠেলে হাসিমুখে নিত্য আপু এলো। এসেই এক প্রকার হুলস্থুল কাণ্ড বাঁধাল। আমায় বাহু ধরে দাঁড় করিয়েই বলল, শাড়ির কুচি ঠিকমতো করতে পারো নি তো বোনটি? দাও, আমি ঠিক করে দিচ্ছি। কি দরকার ছিল মাতব্বরি করে একা একা শাড়ি পরার? আমায় বললেই তো পরিয়ে দিতাম। কথাটা বলেই আমার শাড়ির কুচিগুলো ছাড়িয়ে নিয়ে পুনরায় ভালোভাবে করার জন্য লেগে পড়ল নিত্য আপু। আমি বেকুব সেজে কয়েক সেকেন্ড চেয়ে রইলাম। তারপর অবাক গলায় জিজ্ঞেস করলাম, তুমি জানলে কি করে আমি শাড়ি পরেছি, তাও পচা করে? কিভাবে আবার? আমার অলরাউন্ডার ব্রাদার আছে না? তার চোখ তোমায় খুব ভালো করে পর্যবেক্ষণ করতে পারে, বুঝলে? আমি লজ্জায় মাথাটা হালকা করে নোয়ালাম। নিত্য আপু শাড়িটা আমায় ঠিকঠাক পরিয়ে দিয়ে থামল। তারপর একসাথেই কিচেনে গেলাম আমরা। আমার কপালে ভাঁজ পড়ল যখন চা এখনো বেশ গরম আছে আবিষ্কার করলাম। অদ্ভুত, এতক্ষণে চা তো ঠান্ডা হয়ে যাওয়ার কথা ছিল, এভাবে গরম রয়ে গেল কিভাবে? নিত্য আপু, তুমি কি এর মাঝে কিচেনে এসেছিলে? ফল কাটতে কাটতে জবাব দিল নিত্য আপু। না তো, কেন, কি হয়েছে? আসোনি? তবে চাটা এখনো গরম আছে কিভাবে? আমি তো গ্যাস ওভেন বন্ধ করেই চলে গেছিলাম। নিত্য আপু ফল কাটা থামিয়ে দিল মুহূর্তেই। ঢোক গিলে নিয়ে তৎক্ষণাৎ বলল, আবো হ্যাঁ হ্যাঁ, এসেছিলাম তো আমি। আরে কাজের মাথায় ভুলে গিয়েছি। আমি যখন দেখলাম চা ঠান্ডা হয়ে যাচ্ছে তখন গ্যাস অন করেছিলাম। এখান থেকে গরম দিয়ে তোমার কাছে গিয়েছিলাম। আমার খানিকটা খটকা লাগলেও তখনকার মতো নিত্য আপুর কথাটাকে মেনে নেই। চা কাপে ঢেলে নিয়ে জনে জনে দেওয়ার জন্য নিয়ে যাই বসার ঘরে। সোফায় গম্ভীর মুখ করে বাবার সাথে কিছু একটা বিষয় নিয়ে কথা বলছিলেন দাদিমা। আমায় দেখেই কপালে ভাঁজ ফেললেন। আমি মাথায় ঘোমটা টেনে নিয়ে ট্রেটা টেবিলে রাখলাম। চায়ের সাথে হালকা কিছু নাস্তা আছে তাতে। নিত্য আপুও আমার পাশাপাশি এসে দাঁড়াল। আমি বাবার হাতে চায় কাপ তুলে দিতেই একগাল হেসে বললেন বাবা, আরে বাহ, অনন্যা মা চা বানিয়েছে দেখছি। খুব ভালো, খুব ভালো। কথাটা বলে চায়ের কাপে চুমুক দিলেন বাবা।
মুখটা মুহূর্তেই উজ্জ্বল করে বললেন, আহ চমৎকার, দারুণ চা বানাতে পারিস তো তুই। এতদিন কিছু পারিস না বলছিলি কেন? হ্যাঁ, আমি হেসে কোনোমতে বললাম, পারি না তো বাবা, চেষ্টা করছি মাত্র। বাবার পর দাদিমা গম্ভীর মুখে চায়ের কাপে চুমুক দিয়ে বললেন, ভালো, তবে আমার জন্য শুধু 1 চামচ চিনি দিতে হতো, মিষ্টির পরিমাণ বেশি হয়ে গেছে। মাথা নুইয়ে বললাম আমি, এরপর থেকে খেয়াল রাখব দাদিমা। তা শুধু চাই বানাতে পারো না অন্য কিছুও পারো? রান্না বান্না, ঘর গোছানো, কাপড় কাচা, থালা বাসন মাজা এসব পারো তো? নাকি চা খাইয়েই পার হয়ে যাবে ভেবেছ? আমার মুখটা শুকিয়ে এলো মুহূর্তেই। নিচু গলায় বললাম আমি কাজ শিখছি দাদিমা, ধীরে ধীরে সব আয়ত্তে এনে নেব। এখনো শিখছ? বাপের বাড়ি থেকে কি শিখিয়ে পাঠিয়েছে মেয়েকে? সাদনান, তুই এমন একটা মেয়েকে যাচাই ছাড়াই ছেলের বউ করলি কিভাবে? বাবা হয়তো এমনটাই ভয় পাচ্ছিলেন, যার দরুন ইশারায় বলছিলেন আমায় চটজলদি এখান থেকে সরে যেতে। কিন্তু ইশারাটা ঠিকমতো বুঝতে পারছিলাম না আমি। এবার বুঝলাম, তবে এখন বুঝে লাভ তো হবার নয়। আমায় এখন শক্ত থাকতে হবে। আমি জানি আমি এ বাড়ির বউ হবার যোগ্য নই, তবে এতটাও অপয়া নই যে আমায় কেউ বাড়ির বউ করতেই চাইবে না। তাছাড়া আমারই বা কবে সংসার করার শখ জেগেছিল? আমি তো আর 5টা মেয়ের মতো জীবন যাপন করিনি। আমায় পরিবার থেকে কখনো বলা হয়নি এই কাজটা শেখ, পরবর্তীতে শ্বশুর বাড়িতে গিয়ে করতে হবে। আমায় কখনো ভাইয়েরাও মজা করে বলেনি হঠাৎ করে বিয়ে দিয়ে দেবে। আমায় পরিবার থেকে কখনো বোঝানো হয়নি সংসার কি। আমি এই বাবা মা ভাইয়াদের নিয়েই দিব্যি ছিলাম। কিন্তু এই পরিবারের বাইরে গিয়ে যে আরেক পরিবার বাঁধাতে হয় তা জানলেও নিয়মখানা জানা ছিল না আমার। আমি এমন একটা মেয়ে যে সিরিয়াল সিনেমা, শর্ট ফিল্ম সিরিজ দেখার বদলে কার্টুনেই মগ্ন থেকেছি। ইভেন এখনও আমি যদি টিভি চালু করি ঠিক সিএন কিংবা নিক চ্যানেলেই ডুব দেই। এখন এসব নিশ্চয় দাদিমাকে বোঝানো যাবে না। বোঝাতে গেলেও তা বড্ড ফিকে মনে হবে সংসারের কাজ থেকে বাঁচার জন্য মনগড়া অজুহাত দিচ্ছি মাত্র। আমি ছোট্ট করে শ্বাস ফেলে বাবার কোনো জবাব দেওয়ার আগেই বলে উঠলাম, বাবাকে বলে কোনো লাভ নেই দাদিমা। এই বিয়েটা অনাকাঙ্ক্ষিতভাবেই হয়েছে। এতে না আপনার ছেলের বা নাতির হাত ছিল আর না হাত ছিল আমার। তবে আমি নিজের দায়িত্ব সম্বোধনে সচেতন হতে শুরু করেছি। আপনি যদি দোয়া করেন তবে নিশ্চয় সফল হব। আমার কথার পরপরই শার্টের হাতা গোটাতে গোটাতে সিঁড়ি ভেঙে নামতে লাগলেন নিবিড়। নজর শার্টের হাতার ওপর রেখেই বলে উঠলেন, রান্না বান্না, ঘর গোছানো, কাপড় কাচা, থালা বাসন মাজা এসব তো কাজের লোকেরাও জানে দাদিমা। তবে কি আমার উচিত ছিল তাদের মাঝেই কাউকে বিয়ে করা? দাদিমা কপাল কুঁচকে চশমাটা ঠেলে নাকের ডগার আরেকটু ওপরে ওঠালেন। নিবিড় যখন আমাদের কাছাকাছি এসে দাঁড়ালেন তখন বললেন, একটা বাড়ির বউয়ের সব কাজ জানা দরকার নিবিড়। হ্যাঁ ঠিক বলেছ, দরকার, তবে অপরিহার্য নয়। এইসব কাজের জন্য বাসায় লোক রাখা আছে আমার। ওর করার কোনো প্রয়োজন নেই। ও যেসব টুকটাক কাজ করে তাই যথেষ্ট। দাদিমা কিছুক্ষণ চুপ করে রইলেন। তারপর চোখে মুখে চাপা রাগান্বিত ভাব ফুটিয়ে বললেন, সাদনান, তুই তো বলিসনি তোর ছেলে আজকাল বড়দের মুখে তর্ক করা শিখে গেছে। আব্মা তুমি ভুলবু। বাবাকে আর বলতে না দিয়ে বললেন নিবিড়, তর্ক নয় দাদিমা, আমি ঠিককে ঠিক আর ভুলকে ভুল বলতে শিখেছি। আমার মা আমায় সেই শিক্ষাটা যাওয়ার আগেই দিয়ে গেছেন। আপাতত ভালো হয় তুমি নাস্তাটা সেরে নাও। আর বাবা তুমি ফুপ্পি আর নীলুকেও ডাকো। কথাটা বলেই আমার পানে তাকালেন উনি। ব্যস্ত গলায় বললেন, অনন্যা, দেরি হয়ে যাচ্ছে। ভার্সিটি যেতে হবে, চলো।
কিন্তু কোনো কিন্তু নয়, বাসায় যাই হোক না কেন পড়াশুনোয় নো কম্প্রোমাইজ। আমি অস্বস্তিতে কুকড়ে কিঞ্চিত মাথাটা নাড়িয়ে রওনা হলাম উনার সাথে। দাদিমা নিশ্চয় আমারা যাওয়ার পর অনেক কথা শুনিয়েছেন বাবাকে। ঈশ্বর সবকিছুর মূলে এই আমিই দায়ী। আমি বা থাকলে নিশ্চয় এত কিছু ঘটত না। আমি সিটে মাথা লাগিয়ে চোখ দুটো বন্ধ করে নিলাম। ডুব দিলাম কাল রাতের স্মৃতিপটে। ভার্সিটির লম্বা সব ক্লাস শেষে বাড়ি ফেরার পথে রাস্তায় জ্যাম পড়ল। ধুলো ময়লায় চোখ মেলে তাকানো দুষ্কর হয়ে পড়ছে। এই হুট করে গরম চলে এসেছে, তার প্রভাবে এখনই হাল হয়ে পড়ছে নাজেহাল। তার ওপর প্রকোপ মহামারী আকারে বাড়ছে মশার। মশার জ্বালায় দুদণ্ড স্থির হয়ে দাঁড়িয়ে বা বসে থাকাও হয়ে পড়ছে অসম্ভব। মাঝে মাঝে আমার ভীষণ রাগ হয়। মনে হয় শরীর থেকে এক ব্যাগ রক্ত বের করে মশাদের পেট ফুলিয়ে ফেলি। তবু অন্তত এই কামড়াকামড়ি পো পো মার্কা গান শোনানো থেকে যেন তারা বিরত থেকে। কিন্তু আফসোস তা হবার নয়। মশারা আমাদের রক্তের গোডাউন বানিয়ে দিলেও কামড়াবেই, মাইক কিনে দিলেও সেই কানের কাছে এসেই গান শোনাবে। আমি ফুস করে শ্বাস ফেলে সিটে হেলান দিয়ে চোখমুখ ঢেকে রাখলাম। নিবিড়ের কপালে ভাঁজ প্রকট হয়ে রয়েছে। এই অনাকাঙ্ক্ষিত জ্যামে উনারও বিরক্তির শেষ নেই। আমায় একটু বাসায় দিয়ে আসবেন? আম্মুকে খুব দেখতে ইচ্ছে করছে। নিবিড় চমকে তাকালেন। জিজ্ঞেস করলেন, এখনই যাবে? কালই তো ফ্যামিলির সবার সাথে দেখা করলে। ঠোঁট উল্টে বললাম আমি। ভালো লাগছে না। আপনার সময় হলে আপনিও আসুন, আম্মু আব্বু খুশি হবে। নিবিড় খানিক চুপ করে থেকে বললেন, বেশ চলো। তার পরপরই জ্যাম ছেড়ে দিতে শুরু করল। নিবিড় গাড়ি ঘুরিয়ে কোনো জায়গায় না থেমেই সোজা আমায় নিয়ে এলেন বাসায়। বাপের বাড়ি যাকে বলে। আমি ফুটবল পায়ে গাড়ি থেকে নামলাম। উনি না নেমে মাথাটা বের করে বললেন, তুমি ভেতরে যাও, আমি একটু পরে আসছি। কোথায় যাচ্ছেন? কোনো জরুরি কাজ আছে? নিবিড় মাথাটা ডানে বামে নাড়িয়ে না সূচক জবাব দিলেন। আমায় ভেতরে যাওয়ার জন্য ইশারা করে আবারও বললেন, ততটা জরুরি নয়, তবে ভদ্রতার একটা ব্যাপার আছে। জামাই শ্বশুর বাড়িতে খালি হাতে যাবে, ব্যাপার কেমন দেখায় না? তুমি যাও, আমি হাত ভর্তি করে আসছি। মৃদু হেসে সম্মতি জানালাম আমি। নিবিড় গাড়ি ঘুরিয়ে ছুট লাগালেন শপে। আমি ধীর পায়ে ধাপ ফেলে এগোতে লাগলাম। সাদা রঙে মোড়ানো দোতলা বাড়িটা বিয়ের পর থেকে কেমন যেন অন্যরকম লাগতে শুরু করেছে। যেন চাইলেই ছুটে আসা যায় না, চাইলেই ভার্সিটি থেকে তাইরে নেইরে করে এসে বাগানে দৌড়াদৌড়ি করা যায় না, ট্যানিকে কোলে নিয়ে রুশো ভাইয়ার সাথে লুকোচুরি খেলা যায় না, অগ্নি ভাইয়ার ব্যস্ততায় অকারণেই বিরক্ত করা যায় না। আমি ফুস করে শ্বাস ফেলে আরেকবার বাড়িটাই পর্যবেক্ষণ চালালাম। ভাইয়ারা ভোরে বাবাকে বলে চুপি চুপি চলে এসেছিল। সাথে নিয়ে গিয়েছিল রাত্রিকেও। ওরা জানত সকালে নাস্তা না করিয়ে ছাড়ব না আমরা, তার জন্যই হয়তো এই লুকোচুরি। আমি বড্ড অলস ভঙ্গিতে কলিং বেলে চাপ দিলাম। প্রথমবারে দরজা খোলা হলো না, দুবারের পর তিনবারের মাথায় খট করে দরজায় আওয়াজ হল। দরজা খুলতেই সর্বপ্রথম মুখদর্শন হল মিনা খালার। মিনা খালা আমাদের বাসার কাজ করেন, তবে পরিবারের সদস্যের মতোই বেশ কাছের মানুষ উনি। আমায় দেখে কয়েক সেকেন্ড বিস্ময় নিয়ে চেয়ে রইলেন খালা। যখন বুঝলেন আমি সত্যিই তার সামনে দাঁড়িয়ে তক্ষুনি চেঁচিয়ে বাড়ি মাথায় তুললেন, আপা, দুলাভাই কই আপনেরা? দেহেন ক্যাডা আইছে? আমাগো আয়ুমনি আইছে গো। আব্বু সহ ভাইয়েরা এক প্রকার দৌড়ে উপরতলা থেকে নিচে নেমে এল। আম্মু বরাবরের মতোই হাতাখুন্তি নিয়েই রান্নাঘর ছেড়ে বেরিয়ে এলেন।
আমার যেটা মনে হয় তাতে মা জননী বোধহয় এই হাতাখুন্তিদের বড্ড বেশিই ভালোবাসেন। প্রয়োজনে চুলা অন রেখে তরকারি পুড়িয়ে ফেলবেন, তবু হাতাখুন্তি ছেড়ে রান্নাঘর থেকে বের হবেন না। আমি হেসে খালাকে আলগাভাবে জড়িয়ে ধরলাম। জিজ্ঞেস করলাম, কেমন আছেন খালা, সব ঠিকঠাক? আধভাঙ্গা দাঁতগুলো মুহূর্তেই ঝিলিক দিয়ে উঠল মিনা খালার। এক নিঃস্বার্থ হাসিতে ভুবন ভুলিয়ে বললেন তিনি, মেলা ভালা আছি আম্মাজান। আপনেরে ছাড়া বাড়িটা এক্কেরে ফাঁকা ফাঁকা লাগে। তয় জামাই বাজাজি কোনে? আহেন নাই একলগে? আসছেন খানিক বাদেই। কথাটা বলে বসার ঘরে ঢুকলাম আমি। আমি আসতেই যেন বাড়ির পরিবেশ চট করে পরিবর্তন হয়ে গেল। থমথমে পরিবেশটা হয়ে উঠল গমগমে। রুশো ভাইয়া ট্যানিকে নিয়ে ছুটে এসে আমার কোলে উঠিয়ে দিল। আহ্লাদি সুরে বলল, জানিস ছুটকি, এই পুচকুটা আজকাল বড্ড জ্বালাচ্ছে। মিউ মিউ ছেড়ে আয়ু আয়ু করে ডাকা শুরু করে দিয়েছে। একগাল হেসে ট্যানির নরম গায়ে হাত বুলিয়ে দিলাম আমি। অগ্নি ভাইয়া হাতে ল্যাপটপ নিয়েই ব্যস্ত গলায় বলল, এই তুই আইছস ক্যা? তোর জন্য আজকে আদরের ভাগটা কইমা যাইব। ধুরু। আমি তীক্ষ্ণ দৃষ্টিতে অগ্নি ভাইয়ার পানে তাকালাম। কর্কশ গলায় বললাম, শুধু আমি না, আমার উনিও আসবে। কদিন বাদে আবার নিত্য আপু আসবে। তোর আদরের যেটুকু বাকি ছিল তার একটা ফোঁটাও অবশিষ্ট থাকবে না। তাই এখন থেকেই ভালো চাইলে বস্তাভর্তি করে বাড়ি থেকে বের হ। যা। অগ্নি ভাইয়া ভেঙিয়ে মাথায় চাটি মেরে দিল আমার। কেয়ারলেস মনোভাব নিয়ে বলল, ইহো, আইছে আমারে বাড়ি ছাড়তে বলার সর্দারনি। সবে বাপের বিজনেসের কাজে একটু হাত দিছি। একটা দায়িত্বের ব্যাপার আছে না? বাড়ি আমি ছাড়তেছি না, আর তাছাড়া আমার বউ, শালা প্লাস দুলাভাই আদর নিবে, তাতে আমি জেলাস ফিল করব কেন? তার মানে তোর শত্রুতা শুধু আমার সাথেই? প্রাউড ফেস বানিয়ে জবাব দিল অগ্নি ভাই। অফকোর্স। তুই ছাড়া আমার শত্রু আর কে আছে বল? মুহূর্তেই গর্জে উঠে, তবে রে, আজ তোরে আমি খাইছি। কথাটা বলেই অগ্নি ভাইয়ের পিছনে ধাওয়া করতে শুরু করলাম আমি। আব্বু ভাইবোনের এমন পাকরাম পাকরাই দেখে কপাল চাপড়ে বলে উঠল, আরে থামো তোরা। এসেই টম এন্ড জেরির মতো একে অপরের পেছনে লাগতে শুরু করে দিয়েছিস যে? আব্বুর সুরে তাল মিলিয়ে বলল আম্মু। অগ্নি, তোকেই বলি হারি। মেয়েটা মাত্র বাসায় এলো আর এখনই চুহাবিল্লির মতো দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিস। আম্মুর বিপরীতে আমরা কেউ না থামলেও মাথা চুলকে বলল রুশো ভাইয়া। চুহাবিল্লির মতো ভাগামভাগাই কিভাবে হলো মনি? চুহা তো আমি। এক্কেবারে নাদুসনুদুস হোয়াইট চুহা। রুশো ভাইয়ার কথায় যে যার স্থানে মুহূর্তেই থমকে দাঁড়ালাম। একে অপরকে দিকে এক পলক তো আরেক পলক রুশো ভাইয়ার পানে দৃষ্টি ফেলেই হেসে উঠলাম ঘর কাঁপিয়ে। আব্বু আম্মু ধলা ইন্দুর সংক্রান্ত ব্যাপারটায় অবগত না হওয়ায় চোখে মুখে প্রশ্নের ছাপ ফেলে কাটিয়ে দিলেন। আমি আম্মুকে বললাম, নিবিড় আসছেন, জামাই আদরের তোড়জোড় করার ইচ্ছে হলে করো, তবে মাথায় রেখো উনি মানুষ, গরু নন। গরুর উদাহরণ এজন্যই দিলাম কারণ আমাদের টিপিক্যাল বেশিরভাগ বাঙালি পরিবার জামাই মানেই আহামরি কিছু ভেবে বসেন। পেটে জায়গা নেই, অথচ তারপরও ঠেসে ঠুসে হলেও এক গামলা খাবার খাওয়ানো যেন তাদের চাই। অথচ জামাই জাতি আমাদের সাধারণ মানুষদের মতোই একখানা পাকস্থলী বহন করে বেড়ায়। আমাদের আড্ডা চলাকালীন নিবিড় এলেন দুহাত ভর্তি দইমিষ্টির বাহার নিয়ে। উনি ঘরে ঢোকা মাত্রই মিনা খালা এবং আম্মুর দৌড়ের পরিমাণ বাড়ল। যা ভেবেছিলাম তাই, মানুষটাকে ঠিকমতো ফ্রেশ হতে না দিয়েই বসিয়ে দেওয়া হলো পেটপুরে নাস্তা সারবার জন্য। ডিনার তো আভি বাকি হ্যায়। নিবিড় পুরোটা সময় অসহায়ের মতোই পেট ভর্তি করতে থাকলেন।
অগ্নি ভাই আর পানে চেয়ে সাহায্যের অনুরোধ করতেই ফিসফিসিয়ে বলল অগ্নি ভাই, খাও খাও, জন্মের মতো খাও। তোরে আজ আমি ফুটবল বানাই শটামু। নিবিড় ভাইয়া চেয়েও জোরেশোরে কোনো ঝাড়ি মারতে পারলেন না সকলের অগোচরে দুটো লাথি বসিয়ে দিতেও। খাবার চিবুট চিবুতেই চাপা গলায় বললেন স্রেফ, আমারও সময় আসবে চান্দু। তোরে এত ভালো ভালো খাবার নয়, গোবরের কেক খাওয়ায় শটামু। আমি, রুশো ভাইয়া, অগ্নি ভাইয়া ছাদের গোল হয়ে বসে। নিবিড়কে বলেছি আমার একটু ভাইয়েদের সাথে একান্তে কিছু কথা বলার আছে। উনি মুখ ছোট করার বদলে আরও উৎসাহ দিয়ে পাঠিয়েছেন আমায়। তাছাড়া আজকাল উনি বড্ড ব্যস্ততায় ভুগছেন। কি সেই ব্যস্ততার মূলে তা আমার জানা নেই, তবে উনার ভেতরে ভেতরে কোনো না কোনো দুশ্চিন্তা কাজ করছে যা আমি কাল থেকেই বেশ লক্ষ্য করছি। রাহিত ভাই কাল ফোন করে যেই জরুরি কথাটা বলেছে তার জন্যই কি এই দুশ্চিন্তা? তাই হবে হয়তো। আমি আর খুব বেশি মাথা ঘামালাম না সেই ব্যাপার নিয়ে। এতক্ষণের গম্ভীরতার পর্দা ছিন্ন করে বললাম, রুশো ভাই, অগ্নি ভাই, এই বিষয় নিয়ে তোমাদের সাথে আলোচনা করা বা উপদেশ চাওয়াটা একটু অস্বস্তিকর হলেও আমি আর উপায় দেখছি না। আমার মনে হয় তোমরাই আমার বেস্ট সলিউশন। এক হাতে মশা তাড়াবার ভান করে বলল অগ্নি ভাই। তা তুই এমন কালা মার্কা মুখ করে কথাটা বলতেছিস কেন? তুই জানিস না তোর দুটো ভাই, তোর দুটো জাদুর বাক্স? যা চাইবি তাই মুহূর্তেই তোর সামনে হাজির। আর কোনো সমস্যার সমাধান চাইলে তা তো চুটকি বাজিয়ে সলভ করে দেব আমরা, তাই না রুশো? রুশো ভাইয়া তুমুল বেগে তিনবারের মতো মাথা ঝাঁকিয়ে বলল, ইয়াপ ব্রো, ইউ আর অ্যাবসলিউটলি রাইট। ছুটকি, তোর মনে যত ডাউট আছে, যত কোয়েশ্চন আছে, যত টেনশন আছে তার সবটা আমাদের খুলে বল। তারপরই দেখবি সবকিছু কেমন পানির মতো সহজ হয়ে গেছে। বিনিময়ে গালে হাত রেখে ঠোঁট ফুলিয়ে বললাম আমি, পানি মোটেও সহজ কিছু নয় ভাইয়া। এই পানি নিয়ে কেমিস্ট্রির এমন সব রিয়াকশনস আছে যা আমার মাথার ওপর দিয়ে তো দূর পুরো পৃথিবীর ওপর দিয়ে যায়। রুশো ভাইয়া মুখটা ইঁদুরের মতো করে ছোট্ট ছোট্ট শব্দে বলল, তুই আর তোর কেমিস্ট্রি। হুসস, যেটা প্রবলেম এখন সেটা বল। আমি লম্বা করে শ্বাস ফেলে কথাগুলো নিজ মনে গুছিয়ে নিলাম। তারপর একনাগারে বলতে শুরু করলাম, তোমরা জানো আমার নিবিড়ের বিয়েটা স্বাভাবিকভাবে হয়নি। একটা অ্যাক্সিডেন্টই বলা যায়। বিয়েটা না হলে আমাদের দুজনেরই অনেক বড় ক্ষতি হয়ে যেত। কিন্তু লাভক্ষতি দেখে নিশ্চয় সংসার সুখের হয় না। আমিও কখনোই সংসারী টাইপ মেয়ে ছিলাম না। কোনো একদিন যে বিয়ে করতে হবে এমন ভাবনাগুলোও মনে আনতাম না, কিন্তু আনফরচুনেটলি সেই আমার বিয়েটাই তোমাদের আগে হয়ে গেল। ওহ আচ্ছা, তারপর? কথার মাঝে বেগরা দিয়ে অহেতুক প্রশ্ন করাই অগ্নি ভাইয়ার পানে ক্ষুব্ধ দৃষ্টিতে তাকালাম আমি। খানিক বাদে আবারও বলতে শুরু করলাম, বিয়ে হয়ে গেলেই তো সবটা হয় না, তাই না? বিয়ের সম্পর্কে প্রয়োজন ভালোবাসা এবং অগাধ বিশ্বাস। যার শেষোক্ত পয়েন্টটা খুব দৃঢ় হলেও প্রথম পয়েন্টটা আমাদের মাঝে একেবারেই ঠুনকো। আমি জানি উনি আমার অনেক কেয়ার করেন, কারণে অকারণে বকেন, তবে তার মূলেও কোনো না কোনোভাবে আমার ভালোটাই থাকে। উনার চোখের দিকে তাকালে আমি অন্য ধরনের একটা অর্থ খুঁজে পাই। কখনো মনে হয় উনি আমায় ভালোবাসেন, আবার কখনো মনে হয় উনি যা করছেন তার সবটা শুধু আমাদের বিয়ে হয়েছে বলেই। একজন স্বামী হিসেবে তিনি উৎকৃষ্ট, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু আমার সন্দেহ উনার ভালোবাসায়। আমার এই সন্দেহটা আসার কারণও খুব স্বাভাবিক। এই এত এত মেয়ে উনার জন্য পাগল, উঁচু প্রফেশনের মেয়েরা উনাকে বিয়ে করার জন্য লাইন ধরে দাঁড়িয়ে এখনো। ওদের অনেকেরই কামনা আমাদের কোনো না কোনোভাবে ডিভোর্সটা হয়ে যাক আর ওদের লাইন ক্লিয়ার হয়ে যাক। তবে তোমরাই বলো, এত মেয়ের ভালোবাসার মানুষটা আমার মতো সাধারণ,
তুচ্ছ একটা মেয়েকে ভালোবাসবে ব্যাপারটা সহজভাবে হজম করা একটু কষ্টকর নয় কি? আমার কথাগুলো খুব মনে দিয়ে শুনল দুজনেই। রুশো ভাইয়া দাড়িবিহীন থুতনিতে হাত বুলাতে বুলাতে বলে উঠল, প্রথমত তুই কোনো তুচ্ছ মেয়ে নস। তুমি একজন মানুষ হিসেবেই বরং নগণ্য। তোর মতো এমন পিওর হার্টেড সুইট কিউট একটা মেয়েকে নিজের লাইফ পার্টনার হিসেবে পাওয়া যে কারোরই বহু কষ্টের সৌভাগ্য বলা যায়। সেদিকে থেকে নিবিড় ব্রো লাকি। আর এই তুই বলছিস না নিবিড় ব্রো তোকে ভালোবাসে কিনা, আর অ্যান্সার কিন্তু আমাদের থেকে তোরই ভালো জানা। আচ্ছা তুইই বল, তুই যতদিন ধরে ব্রোকে চিনিস তার মাঝে কি কখনো তুই ব্যতীত অন্য কোনো মেয়ের প্রতি এতটা কনসার্ন হতে দেখেছিস ব্রোকে? খানিকটা ভাবার ভান করে বললাম আমি। না, উনি কোনো মেয়ের দিকে ফিরেও তাকান না। ইভেন যারা যখন উনার উডবি ছিল তখন যারার প্রতি ততটা নজর দিতে না। আমি দেখেছি যারা উনার হাত ধরতে চাইলে কৌশলে হাত সরিয়ে নিতেন উনি। আর সেই নিবিড়ই তোকে কারণে অকারণে নিজের কোলে উঠিয়ে বেরিয়েছে। আমি খানিকটা অবাক হয়ে অগ্নি ভাইয়ার পানে তাকালাম। আমায় অবাক হতে দেখে পলক ঝাপটে বলল, ভাইয়া আয়ু, তুই জানিস নাকি জানিস না তা আমি জানি না, কিন্তু নিবিড় ছেলেটা আসলেই অন্যরকম। ওর সাথে আমি যতই মারামারি করি না কেন, যতই মজা ফাজলামি করি না কেন, দিন শেষে আমি উঁচু হলায় বলতে বাধ্য ওর মতো ছেলে হয় না। ও অতি ঠান্ডা মস্তিষ্কের মানুষ, প্রচণ্ড রাগী, আবার সময়ভেদে প্রচণ্ড শান্ত। তোর কি ট্রাস্ট হয় ও শুধু তুই আমার বোন বলেই তোর এতটা কেয়ার করেছে? ভার্সিটি উঠার পর থেকে আজ পর্যন্ত তোর মনে প্রশ্ন জাগেনি ও কেন এতটা পসেসিভ তোর প্রতি? জেগেছে অনেকবার, কিন্তু প্রতিবারই বন্ধুর বোন বলে কেয়ার করছেন এমন একটা ধারণা নিয়েই প্রশ্নগুলো আর ঘেঁটে দেখতাম না আমি। আয়ু, তুই না বড্ড ছোট রে। তুই যতটা সহজে ভালোবাসা শব্দটা উচ্চারণ করিস ততটা সহজে উপলব্ধি করতে পারিস না। আর মজার ব্যাপার হলো এই তুই ভেতরে ভেতরে নিবিড়কে বাড়াবাড়ি রকমের ভালোবেসে ফেলেছিস, অথচ তোর ভেতরের অনুভূতিটার নাম যে ভালোবাসা তা বুঝতে পারছিস না। পৃথিবীতে কিছু কিছু মানুষ থাকে যারা কখনোই কোনো বিষয়ে সিরিয়াস হয় না। তারা চিরকালই উদাসীন। তাদের কাছে সবকিছুই তুলনামূলক সহজ, সরল এবং হাস্যকর বলেই বোধ হয়। সেই তালিকায় আমরা তিন ভাই বোন যদিও প্রথমেই জায়গা করে নিয়েছি, তবে এবারের ব্যাপারটা ভিন্ন। এবার হেসে উড়িয়ে দিলে চলছে না। আমি অতিমাত্রায় সিরিয়াস হয়ে আমার সমস্যাগুলো ব্যাখ্যা দিচ্ছি, অথচ আমার লেজ বাঁকা ভাইয়েরা নিতান্তই কৌতুক ভেবে মজার ছলে উত্তর দিচ্ছে। রুশো ভাইয়া যদিও একটু সিরিয়াস হবার অভিনয় করছে, কিন্তু অগ্নি ভাইয়ার উস্কানিতে মাঝে মাঝেই ফিক করে হেসে ফেলছে। আমি দুঃখী দুঃখী মুখ বানিয়ে জেদি গলায় বললাম, এবার তোমাদের বোন এতটা গুরুতর কথা বলছে আর তোমরা কিনা হাসছ। তোমাদের বিরুদ্ধে বোন নির্যাতন মামলা ঠুকে দেওয়া উচিত। আমার গাল ফুলিয়ে বলা কথাটা যেন হাসির পরিমাণ আরও বাড়িয়ে দিল দুজনেরই। হাসতে হাসতে পেট চেপে ধরে অগ্নি ভাইয়া বলল, হাসব না তো কি করব? তুই যে ধরনের স্বপ্নের কথা বলছিস তা শুনে যে কেউই হেসে পেট ফাটিয়ে চাঁদের দেশে চলে যাবে। কথাটা বলে আবারও হাসিতে লুটিয়ে পড়ল অগ্নি ভাই। আমি টমেটোর মতো মুখ বানিয়ে থম মেরে রইলাম। কি আজব, আমি যেটা স্বপ্নে দেখেছি তা বলা কি ভুল হয়ে গেছে? রুশো ভাইয়া আমার পানে করুণ দৃষ্টিতে তাকাবার চেষ্টা চালাল। পেটে অসম্ভব হাসির ফোয়ারা জমিয়ে রেখেই বলল, ছুটকি, তোর ড্রিমগুলো এমন উদ্ভট হয় কেন রে? মানে নিবিড় ব্রো কিনা অর্ধেক বিলাই আবার অর্ধেক মানুষ হয়ে তোকে কাবাব বানিয়ে খেতে দৌড়চ্ছে, তাও আবার লেজে টমেটো সস মাখিয়ে। আম সো সরি ইয়ার, আই জাস্ট কান্ট হেল্প। এ কথা বলে রুশো ভাইয়াও পেট চেপে ধরে মেঝেতে গড়াগড়ি খেতে শুরু করল। আমি নিজের গাধামির জন্য নিজেই নিজের মাথায় ফাটাস করে চাটি মেরে দিলাম। ধুর,
কি দরকার ছিল এই মাথামুন্ডু ছাড়া স্বপ্নের বিবরণ এদের কাছে দেওয়ার? আমারই ভুল। ভাইয়েরা আরও কিচ্ছুক্ষণ হেসে হেঁচকি তুলে তবে ক্ষান্ত হল। আমি নির্লিপ্ততা চোখে চেয়ে গম্ভীর গলায় বললাম, হয়েছে, আর কিচ্ছু বলবো না তোমাদের। দরকার নেই আমার প্রবলেম সলভের। অগ্নি ভাইয়ারুষো ভাইয়া চট করে মুখে সিরিয়াসনেস ফুটিয়ে তুলল। অগ্নি ভাইয়া তীব্র গলায় বলল, কেন বলবি না? তুই বলবি না, তোর বাপ বলবে, তোর 14 গোষ্ঠী বলবে। বল বলছি। ভাই, তোর আর আমার বাপ একজনই এবং তুই আমি একই গোষ্ঠী থেকে বিলং করি, কথাটা ভুলে যাস না। আমার এহেন কথায় কচ করে দাঁত দিয়ে জিহব কামড় বসাল অগ্নি ভাই। মাথা চুলকে বলল, ওমা তাই তো। আচ্ছা ব্রো, এসব ছাড়। ছুটকি আমাদের থেকে নিজের প্রশ্নগুলো সঠিক উত্তর জানতে এসেছে। আমাদের উচিত ওর মনের জোটগুলো ছাড়িয়ে দেওয়া। বিনিময়ে নড়েচড়ে বসল অগ্নি ভাইয়া। তারপর গলাটা ঝেড়ে নিয়ে বলল, ওকে ফাইন। এবার বল, নিবিড় যে তোকে ভালোবাসে এতে কি এখনো তোর কোনো সন্দেহ আছে? লজ্জায় মুখটা লাল করে মাথাটা ডানে বামে নাড়ালাম আমি। রুশো ভাইয়া গলার স্বরটা নামিয়ে জিজ্ঞেস করল এবার, আর তুই? তুই যে নিবিড় ব্রোকে চোখে হারাস তা কি বুঝতে পেরেছিস? আমি চমকে চোখ তুলে তাকালাম। বিস্ময় নিয়ে পাল্টা প্রশ্ন ছুড়লাম, আমি উনাকে চোখে হারালাম কিভাবে? উনি তো বেশিরভাগ সময়ই আমার আশেপাশেই থাকেন। অগ্নি ভাইয়া ঝাঝালো গলায় বলল, ধুরো মগা। ও সরি, তুই তো মাইয়া, তাইলে তুই মগি। মগি রে, আমি চোখে হারানো বলতে ওইটা বুঝাইনি। চোখে হারানো মানে নিবিড় যখন তোর চোখের আড়াল হয় তখন তুই ওকে মিস করিস। এবার কণ্ঠে আহ্লাদী ভাব এনে দুষ্টু হেসে বললাম আমি। হে হে, আমি তোর কথাটা আগেই বুঝেছি। জাস্ট তোকে একটু বাজিয়ে দেখলাম। মুখটা যথাসম্ভব অন্ধকার করে বলল ভাইয়া। মগি কোথাকার। মজা বাদ দিয়া মেইন পয়েন্টে আয়। ওয়ে হোয়াইট চুহা, বল ওরে প্রেমে পড়ার ফিলিংস কেমন? এক্সপ্লেইন ফাস্ট। রুশো ভাইয়া অস্বস্তিতে পড়ে গেল মুহূর্তেই। আমতা আমতা করে বলল, বাট ব্রো, আমি কেন? তুমি তো আমার থেকে বেশি এক্সপেরিয়েন্সড। তুমিই বোঝাও না। আর রে, আমি প্রেম বিষয়ক ক্লাসরুমে বহুত পুরান স্টুডেন্ট। স্মৃতিশক্তি লোপ পাইতাছে। তোর নব নব প্রেম, নব নব অনুভূতি। তুই আমার থেকে ভালো করে এক্সপ্লেইন করতে পারবি। বিনিময়ে রুশো ভাইয়ার পানে ঘুরে বসলাম আমি। আগ্রহী চোখ দুটোয় বন্দি করলাম রুশো ভাইয়ার অস্থিরতা মাখা মুখটা। রুশো ভাইয়া আমায় এভাবে গোলগাল চোখ করে তাকিয়ে থাকতে দেখে অসহায় ভঙ্গিতে প্রশ্ন ছুড়ল, তুইও তবে আমার থেকেই শুনতে চাস? মুখে না বলে 4 বার মাথাটা উপরনিচ করে ঝাঁকালাম আমি। রুশো ভাইয়া ফুস করে শ্বাস ফেলল। নিজেকে পুরোপুরি প্রস্তুত করে নিয়ে বলতে শুরু করল, দেখ ছুটকি, প্রেম হচ্ছে একটা ছোটখাটো বোম্বের মতো। তা প্রতিটি মানুষের মনেই পূর্ব থেকে সেট করা থাকে। জীবনে চলার পথে যখন সে অ্যাটম বোম্বের মতো মানুষের সন্ধান পায় তখনই বোম্বটা ফেটে যায়। আর ওই বোম ফেটে যাওয়ায় শুরু হয় নতুন একটা জীবন, নতুন সব ভাবনা, নতুন সব চিন্তা। সেই বোম্বের প্রভাব এতটাই বিস্তর যে চাইলেও মায়া থেকে বের হয়ে আসা যায় না। আমি গালে হাত রেখে এতটা মনোযোগ দিয়ে রুশো ভাইয়ার কথাগুলো শুনছিলাম যতটা মনোযোগ পড়াশোনার ক্ষেত্রেও দিয়েছি কিনা এই নিয়ে সন্দেহ আছে মনে। তবে সে যে বোম সংক্রান্ত উদাহরণ দিয়ে পুরো ব্যাপারটা ঘোল বানিয়ে ছেড়ে দেবে তা সম্পর্কে একেবারেই শূন্য জ্ঞান রেখেছিলেন। আমি আর কি বলবো, বিনিময়ে অগ্নি ভাইয়াই পিঠে কিল বসিয়ে দিল রুশো ভাইয়ার। খেপা বাবার মতো ধমক মেরে বলল, ধুরো ব্যাদ, তুই আসলেই মানুষ নামের কলঙ্ক। চিকামার্কা ইন্দুর কোথাকার।
তোরে কইছি প্রেমে পড়ার সাইনগুলো এক্সপ্লেইন করতে, আর তুই কিনা তার মধ্যেও বোম ঢুকায় দিতাছস। এককেরে পশ্চাতে টমের মতো বোম্ব সেট করে ব্ল্যাক হোলে পাঠায় দিমু। রুশো ভাইয়া বাচ্চাদের মতো ঠোঁটে উল্টে কিলের ব্যথাটা হজম করে নিল। মিনমিন করে বলল, আমার কি দোষ ব্রো? আমার কাছে যে ভালোবাসা মানেই অ্যাটম বোম, আবার অ্যাটম বোম মানেই ভালোবাসা। ওরে আমার বোম প্রেমিক পুরুষ রে, তোর এতই যখন অ্যাটম বোম্বের প্রতি ভালোবাসা, তখন তোর বাসর ঘরে অ্যাটম বোম্ব সেট কইরা আসমুনি। চিন্তা করিস না, তোর দ্বারা কিচ্ছু হইত না। আমারই এখন কওয়া লাগবে। রুশো ভাইয়া গাল ফোলাল স্রেফ, কথা বাড়াল না আর। অগ্নি ভাইয়া নিজ মনে বেশ কিছু কথা গুছিয়ে নিল। তারপর আমার উদ্দেশ্যে একের পর এক প্রশ্ন ছুটতে লাগল। নিবিড়কে তোরে পার্সোনালি কেমন লাগে? খারাপ লাগার প্রশ্ন ওঠে না। রূপে, গুণে, ব্যক্তিত্বে, মোট কথায় সব দিক থেকেই উনি পারফেক্ট। আচ্ছা, নেক্সট কোয়েশ্চন। ও তোর আশেপাশে থাকলে তোর কেমন লাগে? হার্টবিট বেড়ে যায়? আই মিন ধুকপুকানি বুঝতে পারিস তুই? আমি খানিকটা ভাবার চেষ্টা করে বললাম, হ্যাঁ তা অবশ্য বুঝতে পারি। তাকডুম তাকডুম করে বাজে। আবার মাঝে মাঝে মনে হয় উনি অনেকটা লিচু টাইপ, আই মিন লুচু টাইপ, এজন্য ভয় আরও বেশি বুক ধুকপুক করে। ব্ল্যাঙ্ক ফেস বানিয়ে বলল অগ্নি ভাইয়া। বলদের বলদ। প্রতিটা পুরুষই তার ভালোবাসার মানুষের প্রতি লুচু, যদিও ওটাকে লুচুগিরি বলে না। তোদের মতো মাথামোটা মাইয়ারা লুচুগিরি ভাবস বলেই লুচু বলে। অগ্নি ভাইয়ার ধমক খেয়ে তখনকার মতো চুপ করে গেলাম আমি। তার সবগুলো প্রশ্নেরই ঠিক ঠিক জবাব দিতে লাগলাম। এখন এটা বল, নিবিড়ের পাশে অন্য কোনো মেয়েকে দেখলে তোর কেমন লাগে? রাগ বা জেলাসি টাইপ ফিলিংস আসে না? একদম অনেস্টলি অ্যান্সার দিবি কিন্তু। আমি কয়েক সেকেন্ড চুপ করে থেকে ব্যাপারটা নিয়ে ভাবলাম। মিথ্যে বলবো না, উনার আশেপাশে কোনো মেয়ে যদি বাজে ইন্টেনশন নিয়ে চলে তবে তাতে অসম্ভব রকম রাগ হয় আমার। ওসব মেয়েদের চুলে আগুন লাগিয়ে দেওয়ার মতো ভয়ানক ইচ্ছেও মাথায় ভর করে। যারা যদিও এখন স্বভাবগতভাবে পরিবর্তন হয়েছে, তবু প্রথমে তো অন্য এক শাকচুন্নি টাইপ রোল প্লে করত। বিশেষ করে যখন আমায় দেখিতে দেখিয়ে নিবিড়ের সাথে গা ঘেঁষে বসত আর নিবিড় বিরক্ত হয়ে সরে যেত, তখন ওর কলিজা কুচি কুচি করে ভুনা করতে উদ্যত হতো মন। কেন তা জানা নেই। সেই কেনর উত্তরটা খুব করে খুঁজে দেখিনি কখনো। অহেতুক ভাবনায় ডুবে আছি ভেবেই এড়িয়ে গেছি সবসময়। বিয়ের পর থেকে সেই অনুভূতিটা বোধহয় বেজায় বেড়ে গেছে। এই তো সেদিনই জলি নামক মেয়েটার হাত মুচড়ে দিলাম। আমার সামনে আমারই হাজবেন্ডের সাথে হ্যান্ডশেক করতে চায়, সাহস কত মেয়েটার! হা, সে কি রে ছুটকি, তুই মুখটা টমেটোর মতো করে ফেললি কেন? কি ভেবে রেগে যাচ্ছিস? আমি চমকে উঠে ভাবনার চাদর ছিন্ন করে বের হলাম। কথার মাঝখানে অতীতে ডুব দিয়েছিলাম মনে পড়ায় নিজের ওপরই ক্ষুব্ধ হল মন। আমি লম্বা একটা শ্বাস টেনে বলতে লাগলাম, সত্যি বলতে, উনার আশেপাশে কোনো পচা মেয়েকে আমার ভালো লাগে না। বিশেষ করে উনার ফ্যানগার্লদের। কি বিশ্রী নজরে দেখে মানুষটাকে। মেজাজটা ঠিক রাখা দায় হয়ে পড়ে। সাবাস, এই তো সব প্রবলেম সলভ হয়ে গেল। এই রুশো, যা তো ফ্রিজ থেকে কোকের বোতল নিয়ে আয়। আমরা ভদ্রপোলা মদ না খাই, কোক খাইয়াই মাতলামো করমু যা। আমি হতভম্ব হয়ে বোকাসোকা মুখ বানিয়ে ফেললাম। জিজ্ঞাসুক গলায় প্রশ্ন করলাম, আরে আরে করছো কি তোমরা? প্রবলেম সলভ হলো কি করে? আমি তো সবকিছু ক্লিয়ার করতেই পারলাম না। রুশো ভাইয়া আমার ডানগালটা টেনে দিয়ে আদুরে গলায় বলল, তোর আর বুঝে কাজ নেই রে ছুটকু সোনা। তুই যে নিবিড় ব্রোর প্রেমে হাবুডুবু খাচ্ছিস তা বেশ বোঝা হয়ে গেছে আমাদের।
তোরা বস, আমি কোকের সাথে পিৎজা নিয়ে আসছি। এ কথা বলেই প্যান্টের বেল্ট টাইট করতে করতে দৌড় মেরে উধাও হল রুশো ভাইয়া। অগ্নি ভাইয়া আমার প্রশ্নে মাখা মুখ দেখে হেসে চুলগুলো এলোমেলো করে দিল। শীতল কণ্ঠে বলল, আয়ু, নিবিড় আমার বেস্ট ফ্রেন্ড বলে বলছি না, একজন মানুষ হিসেবে বলছি, ও তোকে সত্যিই অনেক ভালোবাসে রে। তুইও ওকে ভালোবাসিস, তা এতদিন বুঝতে পারছিলি না, এখন নিশ্চয় বুঝতে পারছিস। এটা ভালোবাসা ছাড়া অন্য কিছু নয়। তোর চোখে মুখে ওকে নিয়ে চিন্তা, লজ্জায় মুখ লাল করে ফেলা, ওর প্রতি পসেসিভ ফিলিংস, সবটার মূলে রয়েছে ভালোবাসা। তুই যেরকম মেয়ে, তাতে ওকে ভালো না বাসলে এত সহজে ওর সাথে সংসার করতে রাজি হতি না। বিয়ের পরই আমাদের সাথে চলে আসতিস, কিন্তু তুই তা করিসনি। কারণ তুই ওকে মনে প্রাণে বিশ্বাস করিস, ওর জন্য তোর মনে কোথাও না কোথাও সফট কর্নার তখন থেকেই ছিল। এতদিন নানান সব অজুহাতের পেছনে অনুভূতিগুলোকে পাত্তা দিচ্ছিলিস না বলে বুঝিস না। নিবিড় তোর জন্য কত কিছু করেছে তা তোর অজানা নয়। তোর জন্য গোটা একটা ক্যাটফার্ম খুলেছে, তোর কথায় জারার বেল করিয়েছে, তোকে ভালো রাখবে বলে আম্মুর কাছে খুঁটিয়ে খুঁটিয়ে তোর পছন্দ অপছন্দ সম্পর্কে সবটা জেনেছে। দুনিয়ায় এতগুলো মেয়ে থাকার পরও এই তোর প্রেমেই ঘায়েল হয়েছে। এটুকু বলে দম নেওয়ার জন্য থামল অগ্নি ভাই। ছোট্ট করে শ্বাস ফেলে আবারও বলতে শুরু করল, বোন, আমার কথাটা শোন। এমনটা আর করিস না। এবার নিবিড়কে কাছে টেনে নে। ও তোকে পাগলের মতো ভালোবাসে রে, কিন্তু মুখে বলে না। ও চায় তুই নিজ থেকে ওর ভালোবাসাটা বুঝে ওকে কাছে টেনে নেস। অনেক তো হলো, এবার সম্পর্কটাকে পরিপূর্ণতা দে। আমি তোদের নিয়ে যতই ফাইজলামিনশোকরা করি না কেন, দিন শেষে তোরা দুজনই আমার কলিজার দুটো টুকরো। তোরা এভাবে দূরে থেকে কষ্ট পাবি তা আমি হতে দিতে পারি না, যেহেতু ভালোবাসার মানুষটার থেকে দূরে থাকার কষ্টটা আমি হাড়ে হাড়ে টের পেয়েছি। এখন বল, ভাইয়ের কথাটা রাখবি তো? কনফেস করবি তো ওর কাছে নিজের মনের কথাটা? আমার চোখে আপনা আপনি এক বিন্দু নোনা জল এসে খেলা জমাল। তাতে বেদনা নেই, নেই কোনো দুঃখ, আছে একরাশ প্রাপ্তির ছাপ, ভালোবাসাময় অনুভূতি। ভাই শব্দটা আসলেই ম্যাজিকের মতো। কিভাবে যেন চট করেই এই ভাই শব্দটা দিয়ে যে কোনো জট খুলে ফেলা যায়। অসম্ভব প্রায় সমীকরণগুলোও খুব সহজে সমাধান করে ফেলা যায়। কেঁদে কেটে চোখমুখ ফুলিয়ে রাখা অভিমানী বোনেদের মুখে এই ভাইয়েদের ছোট্ট একটা বাক্যই হাসি ফুটিয়ে তুলতে পারে। আমি ঝাপসা চোখে ভাইয়ার মুখপানে চেয়ে হালকা করে মাথাটা নাড়ালাম। ভাইয়া মুচকি হেসে মাথায় ছোট্ট করে চুমু খেল আমার। তার পরপরই ফোনটা বের করে কিছু একটা টাইপ করে আগের মতো বসল। মিনিট কয়েকের ব্যবধানে এক হাতে কোকের 1 লিটার বোতল, আরেক হাতে পিৎজা নিয়ে এলো রুশো ভাইয়া। তার পাশে নিবিড় শান্ত ভঙ্গিতে পায়ে পা মিলিয়ে এলেন। আমার পাশে আসন গ্রহণ করে অগ্নি ভাইয়ার উদ্দেশ্যে বললেন, ভদ্রতা মঙ্গলগ্রহে পাঠায় দিছস? যে ডেকে আনতে পারস নাই? দুলাবাবুকে এখান থেকে এখানে মেসেজ পাঠাস মিয়া। অগ্নি ভাই হেসে নিবিড়ের পায়ে চটাস করে বাড়ি মেরে বলল, কদিন বাদে আমিও তোর দুলাবাবু হতে যাচ্ছি, কথাটা ভুইলা যাস না। ওহ ব্রোস, ঝগড়া ছাড়, লেটস এনজয় দ্য পার্টি। রুশো ভাইয়ার কথায় ভ্রু কুচকে তাকালেন নিবিড়। বাম সাইডের ভ্রুটা উঁচু করে জিজ্ঞেস করলেন, পার্টি? কিসের পার্টি? আমি তো কোনো পার্টি হচ্ছে এমন শুনলাম না। রুশো ভাইয়াকে বলতে না দিয়ে আগ বাড়িয়ে বলল অগ্নি ভাই, আবে তোরা আইছস, এটা আবার পার্টির থেকে কম কিসে? নিবিড় চোখ ছোট ছোট করে তাকালেন, যদিও তবু কিছু বললেন না। উনার গায়ে খয়েরি রঙের চাদর, সম্ভবত আম্মু দিয়েছেন ছাদে এলে ঠান্ডা লাগবে বলে। আমি আরেকটু গভীরভাবে খেয়াল করলাম, উনার চোখ দুটো গম্ভীর থেকেও মনে হয় যেন কথা বলছে। উনার ঘন ভ্রু জোড়া দেখলে আমার ভীষণ হিংসে হয়।
আব্বুর ঘন ভ্রু থাকার পরও আম্মুর বৈশিষ্ট্যানুযায়ী কম ভ্রু নিয়ে জন্মেছি। আর এদিকে উনি ছেলে হয়ে কি সুন্দর ভ্রু পেয়েছেন। নিশ্চয় উনার মায়ের থেকেই পাওয়া। আমার চেয়ে থাকার মাখেই জিহ্ব দিয়ে ঠোঁট ভিজিয়ে নিলেন নিবিড়। বাম পাশের ভ্রুটা চুলকে নড়েচড়ে বসলেন। আমি এবার তাকালাম বরাবরই নজর কেড়ে নেওয়া বাদামি তিলটার পানে। আমি ভেবে পাই না কিভাবে একটা ছোট্ট একটা তিল কারো সৌন্দর্য এতটা বাড়িয়ে দিতে পারে। তিলটায় বেশিক্ষণ তাকিয়ে থাকা যায় না, ঘোর লেগে যায়। স্নিগ্ধ মুখখানা চিনচিনে ব্যথার সৃষ্টি করে বুকে। এই মানুষটাকে আমি ভালোবাসি, প্রচণ্ড পরিমাণে ভালোবাসি। অথচ তা বুঝতেই এতগুলো সময় পার করে ফেললাম। লোকে বলে অপেক্ষার ফল মিষ্টি হয়। তবে কি এই অপেক্ষাটা জরুরি ছিল? মিষ্টি একটা ইতির জন্য? আমি এতক্ষণ বাদে একবার পলক ঝাপটালাম। নিবিড় ভাইদের সাথে কথা বলায় আমার দিকে তাকাননি। কথা শেষে যখন তাকালেন তখনই উনার চাহনিতে অনেকটা চমকের ছাপ দেখা গেল। ভ্রু জোড়া উঁচু করে ফিসফিসিয়ে প্রশ্ন করলেন আমায়, অনন্যা, ওভাবে কি দেখছ? সামথিং রং? ওই ব্যাটারা আমার মুখে বাই এনি চান্স কিছু লাগিয়ে দেয়নি তো? আমি লজ্জায় চোখ নামিয়ে নিলাম। খানিকটা ইতস্তত বোধ নিয়ে জবাব দিলাম, না না, কিছু লাগায়নি, সব ঠিক আছে। নিবিড় আমার উত্তরে সন্তুষ্ট হলেন না। খানিকটা ঝুঁকে এসে আবারও জিজ্ঞেস করলেন, তো কি দেখছিলে? ক্রাশ ট্রাশ খেয়ে ফেলছ না তো? এই একদম এসব খেও না। ডিনার করার জন্য পেটে জায়গা রাখতে হবে কিন্তু। বুঝলাম আমায় খেপানোর জন্য কথাটা বললেন উনি। তবে এবার আর বোকার মতো রেগে গেলাম না আমি। বরং হেসে বললাম, ক্রাশ খাচ্ছি কিনা জানি না, কিন্তু আপনি আসলেই সুদর্শন। ভালো লাগছিল দেখতে, তাই দেখছিলাম। নিবিড় চোখ দুটো মুহূর্তেই বড় বড় করে ফেললেন। আমার মুখ থেকে এ ধরনের কথা এর আগে কখনো শোনেননি, যার কারণে হয়তো এতটা অবাক হলেন। তবে উনার সৌন্দর্য সম্পর্কে বরাবরই আনমনে বহু কথার জাল বুনি আমি। যা বললে শেষ হবে না। তার হদিসটাও কেউ রাখতে পারবে না। লোকে বলে কাউকে ভালোবেসে ফেললে তার সবকিছুই ভালো লাগে। আমার ক্ষেত্রেও হয়তো তাই হচ্ছে। উনি চোখের পলক ফেললেও ভালো লাগে। হাতটা দিয়ে চুলগুলো ঠেলে দিলেও তা বড়ই চমৎকার ঠেকে। পলক ফেলতে ইচ্ছে করে না। অনন্যা, আর ইউ ওকে? নিজের সেন্সে আছো তো? তোমার জ্বর টর আসেনি তো? উনার এমনধারা প্রশ্নে হতাশ হলাম আমি। নাক ফুলিয়ে বললাম, আমি এতটা স্টুপিড নই যে জ্বর এলে ভুলভাল বকব। তাছাড়া আমার জ্বর আসেনি। আমি একদম সুস্থ। ব্যাস একটু সর্দি লেগেছে, ঠান্ডায় বসে থাকলে সর্দি লাগাটা স্বাভাবিক। নিবিড় ভাইয়া হঠাৎ করেই বিচলিত হয়ে পড়লেন। আমার গায়ে কোনো সোয়েটার বা চাদর নেই দেখে নিজের গায়ের চাদরটা খুলে পরিয়ে দিলেন। চাপা গলাতেই খানিকটা ধমকের সুরে বললেন, এই মেয়ে, তুমি ঠান্ডায় গায়ে কিছু না দিয়ে এসেছ কেন? নিজ থেকে কেউ ঠান্ডা বাঁধায়? মামনির কাছে বিচার দিতে হবে তোমার বিরুদ্ধে। বড্ড বেখেয়ালি হয়ে পড়ছ। একটু তো নিজের যত্ন নিতে শেখো। আমি ঠোঁট উল্টে মাথাটা ডানে বামে নাড়িয়ে চাদরের একপাশ ধরে উনার গা ঢেকে দিলাম। একই চাদরে দুজনেই ঘাপটি মেরে বসে বললাম, তার জন্য আপনি আছেন তো? আমি বেখেয়ালি না হলে আপনার যত্নগুলো পাবো কি করে? চলবে।